সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টিভিসি মাই স্টাডি ইউটিউব চ্যানেলে নতুন শিক্ষাবর্ষে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ, তো তোমাদের জন্য আজকের বাংলা বিষয়ে তোমাদের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত সিলেবাসে যে প্রথম কবিতা রয়েছে সবুজের অভিযান, এই কবিতাটির বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এই ভিডিওটি তোমাদের জন্য অবশ্যই উপকারী হতে পারে। তো তোমাদের এই সবুজের অভিযান কবিতাটির বিষয়বস্তু যে সংক্ষেপে নিজ ভাষায় বর্ণনা করো তোমাদের জন্য তৈরি করেছি। তো এটা পয়েন্ট ভিত্তিক তৈরি করেছি যাতে তোমরা সহজেই বুঝে নিতে পারো এই কবিতাটির সম্পূর্ণ আলোচনা। তো এই কবিতাটির বিষয়বস্তু যদি জানা থাকে তাহলে তোমাদের এক কথায় উত্তর বা দুইয়ের মান বা চারের মান যে কোনো রকমের প্রশ্ন আসুক না কেন অবশ্যই তোমরা উত্তর করতে সক্ষম হবে। কেননা তোমাদের উপর বিচার বিবেচনা করেই সহজ সরল ভাষায় পয়েন্টের মাধ্যমে উত্তরটা তৈরি করা হয়েছে। তো তোমরা এক নজরে এই উত্তরটা কি রয়েছে দেখে নেবে। তো চলো দেরি না করে শুরু করি এই কবিতাটির বিষয়বস্তুর আলোচনা নিয়ে। সবুজের অভিযান কবিতাটি বলাকা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই কবিতাটি বলাকা কাব্যগ্রন্থের প্রথম সংখ্যক কবিতা। সবুজের অভিযান কবিতাটি রচিত হয়েছিল 1321 বঙ্গাব্দের 15ই বৈশাখ তারিখে। কবি কবিতাটি তখন শান্তিনিকেতনে বসে লিখেছিলেন। এই কবিতাটি সবুজ পত্র পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল। সেই পত্রিকার সম্পাদক ছিলেন প্রমথ চৌধুরী। এই কথাগুলি যে বলেছি, এই কথাগুলি কিন্তু মনে রাখবে, এইগুলি কিন্তু এক কথা উত্তর ক্ষেত্রে কাজে আসবে। এবার আমরা জানব সবুজের অভিযান এই কথাটির মানে কি, এই কবিতাটি লেখার উদ্দেশ্য কী ছিল। হ্যাঁ, সবুজ কথার অর্থ হচ্ছে নবীন, তরুণ, তাজা প্রাণের প্রতীক। আর সেই অর্থে সে দুরন্ত, জীবন্ত, প্রমত্ত। আর সেই সঙ্গে অভিযান কথার মানে হলো শত্রুর বিরুদ্ধে গমন বা যুদ্ধযাত্রা কিংবা আক্রমণ। সামাজিক জড়ত্ব, পঙ্গুত্ব, সনাতনী সংস্কার আঁকড়ে থাকা জীবন ধর্মের সঙ্গে এই তারুণ্যের উদ্দীপিত লড়াইকেই স্বাভাবিকভাবে কবি অভিযান আখ্যায়িত করেছেন। তো এক কথা আমরা বলবো তারুণ্যের জয় ঘোষণায় হচ্ছে সবুজের অভিযান কবিতাটির মর্মমানী। তো এবার আমি উত্তরটা তোমাদের জন্য যেভাবে তৈরি করেছি আমি লাইন ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি। তোমরা পরীক্ষাতে আসলে এটা উত্তর করলে অবশ্যই মার্কস পাবে, ঠিক আছে? এছাড়া এটা বুঝে থাকলে অন্যান্য প্রশ্নের উত্তরও করতে পারবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সবুজের অভিযান কবিতায় কবি আধুনিক যুগের নবীন দলকে সবুজের উন্মাদনাকে এক অনন্য সুন্দর করে উপস্থাপন করেছেন। কবি তরুণ দলকে নবীন, কাঁচা, চঞ্চল, দুরন্ত, প্রমত্ত, সবুজ, অবুজ ইত্যাদি বিশেষণে ভূষিত করেছেন। এবার যে পয়েন্টগুলি, প্রথম পয়েন্ট হচ্ছে আহ্বান। তো এটা জানার আগে আমি বলে রাখি, একদিকে রয়েছে নবীন আর একদিকে রয়েছে প্রবীণ। তো নবীন এবং প্রবীণদের দুটো দলের বিপরীতধর্মী আলোচনা হচ্ছে এই কবিতার মূল বিষয়বস্তু। নবীনরা হচ্ছে প্রমত্ত, সবুজ, দুরন্ত, আর অন্যদিকে রয়েছে প্রবীণ, যারা গড়ের কোনায় পড়ে থাকে, তারা হচ্ছে গতিহীন, মানে গতিশীলতা তাদের মধ্যে নেই, তাদের কাজকর্ম একদম ভালো নয়। তো তাদের এই দুই ধর্মের বিপরীত আলোচনা হচ্ছে সবুজ ধর্মের মূল বিষয়বস্তু। তো এবার প্রথম আহ্বান দিয়ে আমরা শুরু করছি। প্রথম পয়েন্ট, রবীন্দ্রনাথ ঠাকুর নবীন দলদের আহ্বান করেছেন। তার জন্য তোমাদের বোঝার সুবিধার্থে এই পয়েন্টগুলি তৈরি করা হয়েছে। আলোচ্য সবুজের অভিযান কবিতায় কবি তরুণ দলকে আহ্বান জানিয়েছেন সমাজের জড়তা, অচলতা ও কুসংস্কারের অবসান ঘটানোর জন্য। তো তোমরা বুঝতে পারছো এখানে জড়তা, অচলতা ও কুসংস্কার হচ্ছে প্রবীণ দল। আমাদের জীর্ণ অচল সমাজ ব্যবস্থার পরিবর্তন চান কবি। তো জীর্ণ অচল অবস্থা হচ্ছে প্রবীণ, সে কারণে তিনি নবীন যুবকদের আহ্বান করেছেন প্রবীণদের যাবতীয় ধ্যান ধারণার অবসান ঘটানোর জন্য। নবীন তথা এই সবুজরাই পারবে সমাজের নানা সংস্কার, বিধিনিষেধ ও কুসংস্কারের অবসান ঘটাতে। তো কুসংস্কার, বিধিনিষেধ এগুলি আঁকড়ে ধরে আছে কারা? প্রবীণরা। এখানে নবীনরা খুবই দুঃসাহসিক, তাই তারা কোনো কিছুকে পরোয়া করে না। তাদের অভিযানকে কবি সবুজের অভিযান বলেছেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সেই নবীন দলদেরকে আহ্বান জানিয়েছেন। পরের পয়েন্টে আমরা চলে যাচ্ছি, জড়ত্ব। জরা এগুলি কাদের? এগুলি হচ্ছে প্রবীণ দলদের। আমাদের এই সুন্দর ভারতবর্ষ কর্মহীন, গতিহীন, জরাজীর্ণ, জড়ো এবং স্থবির, কাদের জন্য? এই প্রবীণদের জন্য। তাই এই ভারত যেন মৃত্যুর প্রতীক্ষায় দিন কাটাচ্ছে। নবীনের প্রথম কাজ কোনটা হবে? প্রবল বেগে সে জড়ত্বকে আঘাত করা, অর্থাৎ প্রবীণদের আঘাত করা। তো প্রবীণ হচ্ছে কারা? কর্মহীন, কর্মবিমুখ যারা রয়েছে, তাদের প্রাণে জড়তার চিহ্ন, তাদের জীবনে জরাজীর্ণ যে যারা রয়েছে তাদেরকে আঘাত করে সুন্দর সমাজ গঠন করা।
তো প্রবীণরা চোখ কান ঢেকে রাখে, তারা বাইরের জগতের কোনো খবর রাখে না। কবি চান এই নবীন যুব সম্প্রদায় সমাজে তাদের কর্মজীবন গতিশীল করে তুলুক, কিন্তু প্রবীণরা কী করছে? নবীনদের চলার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তারা পুরনো সংস্কারের কোনো বদল চায় না। এসব ঝিমিয়ে পড়া মানুষগুলি যেন চিত্রশিল্পীর ছবির মতো স্থির থাকে, অর্থাৎ ঘরের মধ্যে যে ছবি আটকানো থাকে সেই ছবির মতন তারাও যেন তাদের জীবনটা এমনটাই চলে। নিজেদের অন্ধ সংস্কার থেকে প্রবীণদের কখনো টলানো যায় না। তারা সমাজের পরিবর্তন চায় না, তারা শুধু কী চায়? তারা শুধু আরামে ও নিরাপদে জীবন কাটাতে চায়। কবি প্রবীণদের এই মানসিকতায় আঘাত করতে বলেছেন তরুণ দলকে। তো এটা হচ্ছে জড়ত্ব, ঠিক আছে? অর্থাৎ বুঝতে হবে এখানে প্রবীণদের বিরুদ্ধে গিয়ে নবীনরা এই সুন্দর ভারতবর্ষ গঠন করবে। তারপরে হচ্ছে নবীনের আগমন, অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নবীনদের আগমন জানিয়েছেন কিভাবে? তো দেখো, কবি জানেন যৌবন এক অসীম শক্তির আধার, সবুজ হচ্ছে যৌবনের প্রতীক। এটা এক কথায় উত্তর ক্ষেত্রে কাজে আসবে। যৌবনের ধর্ম হলো নির্ভয়ে সকল বাধা অতিক্রম করে এগিয়ে চলা। একমাত্র নবীনরাই তাদের দুঃসাহসিক বিপ্লবে অংশ নিয়ে যাবতীয় জীর্ণ জড়তাকে ধ্বংস করতে পারবে, অর্থাৎ প্রবীণদের যে জীর্ণ জড়তা রয়েছে সেগুলি ধ্বংস করতে পারবে। তর্ক বিতর্কে অতি অবহেলায় তুচ্ছ করে তারা এগিয়ে চলতে জানে, কারণ যৌবনের ধর্ম হচ্ছে কি? গতিশীলতা, অর্থাৎ তাদের গতি চলতে থাকবে। এই কারণে কবি কুসংস্কার ও অচলতার পাহাড় ভাঙার জন্য অশান্ত যৌবনকে আহ্বান করেছেন। নবীনরা হচ্ছে চিরযুবা এবং চিরজীবী, সবসময় চিরজীবিত থাকবে। তো তারপরে যাচ্ছি আমরা অগ্রগমন। এই পয়েন্টের মাধ্যমে কি বলা হয়েছে? অসত্যের বিরুদ্ধে লড়াই করে নবীনরাই হবে বিজয়ী। প্রবীণের কথায় নবীনের কর্ণপাত করার কোনো প্রয়োজন নেই। প্রবীণের সৃষ্টি করা যাবতীয় বন্ধন নবীন যেন প্রলয় নাচনে নিশ্চিহ্ন করে দেয়। এই কাজে আঘাত, আপদ, বিপদ এগুলি আছে জানে, তবু নবীনরা এগিয়ে যায়, তার জন্য তারা জয়ী হবে, ঠিক আছে? তারপরে ভুল সংশোধন। যদি কোনো ভুল থাকে নবীনদের, তো কী করতে হবে? কাজ করতে গেলে ভুল হবে, তাই নবীনের কর্তব্য হলো তার প্রধান ভুলগুলি বের করে সংশোধন করা। তারপরে সর্বশেষে কবির মনের বিশ্বাস কি রয়েছে? যে জড়ত্ব গুছিয়ে দিয়ে চিরযুবা ও চিরজীবী নবীনরা অপরন্ত প্রাণ সঞ্চার করে দেবে, এটা হচ্ছে কবির বিশ্বাস। অর্থাৎ নবীনরা প্রবীণদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এই সুন্দর ভারতবর্ষটাকে সাজিয়ে তুলবে। জরাজীর্ণ ধরণী হয়ে উঠবে সবুজে শ্যামলে সুশোভিত। নবীনের অসীম গতি আর কর্মক্ষমতায় ধরণীয় বসন্তে নবযৌবন প্রাপ্ত হবে। সবুজের বৈশিষ্ট্য হলো নিজের সঙ্গে সঙ্গে অন্যকেও সেই সবুজ করে তোলা। তাই জড়ত্ব হয়ে যাবে নিশ্চিহ্ন, দেখা দেবে বসন্ত। অর্থাৎ এই কবিতাটির আলোচনার শেষে আমরা বুঝতে পারলাম যে নবীন এবং প্রবীণদের মধ্যে যে ঘাত প্রতিঘাত রয়েছে, অর্থাৎ নবীনরা এই সুন্দর ভারতবর্ষটাকে সুন্দরভাবে সাজিয়ে গড়ে তুলতে চায়, আর প্রবীণরা তাদের পুরাতন ধ্যান ধারণাকে বজায় রেখে সেই অচল জড়তাকে সঙ্গী করে জীবনটাকে চালিয়ে যেতে চায়। তো এইভাবে জীবন কোনোভাবেই সম্ভব নয়। তাই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন নবীনদেরকে এগিয়ে যেতে হবে এবং এই সুন্দর ভারতবর্ষটাকে তৈরি করতে হবে। তো আমাদের এই সবুজের অভিযান কবিতাটির মধ্যে আমরা এটাই বুঝতে পারি। তো এই কবিতাটির লাইন ধরে ধরে 7টি স্তবক যে আলোচনা রয়েছে আমি পূর্বের ভিডিওতে বলে দিয়েছি। তো তোমরা প্লেলিস্টে গিয়ে অবশ্যই দেখে নেবে এই ভিডিওর লাইন ধরে ধরে আলোচনাগুলো। তো সবুজের অভিযান এই কবিতাটির বিষয়বস্তু সম্পূর্ণ এই যে কবিতাটি রয়েছে সেটা সংক্ষেপে বলে দিলাম উত্তরটা। এটা যদি অবশ্যই জেনে থাকো তোমাদের কোনো অসুবিধা হবে না। আশা করি আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলে বুঝতে পেরেছো। তো এরকম ধরনের আরও আলোচনা তোমরা পাবে এই টিবিসি মাই স্টাডি চ্যানেলে। তোমরা পাশে থাকবে সর্বদা, তোমাদের পাশে সদা সর্বদা আছি। তো তোমাদের একাদশ শ্রেণীতে যেভাবে সাহায্য করেছি, দ্বাদশ শ্রেণীতে তোমরা এখন উত্তীর্ণ হয়েছো, তোমাদেরকে এইভাবে সাহায্য করে যাব। তোমরা অবশ্যই অনুরোধ জানাতে পারো তোমাদের কী সমস্যা রয়েছে। আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। অলওয়েজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস। থ্যাংক ইউ।